আমি বিপণিবেশনের যে ওয়েবসাইট সেখানে আমি প্রবন্ধগুলো মাঝে মধ্যে পড়েছি, কিন্তু এই অনুষ্ঠান সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি অনুষ্ঠানের শিরোনাম দেখে মনে করেছিলাম সেলিম আল দীন বিকল্প, অর্থাৎ সেলিম আল দীন এই সময় কি প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না, বা তার কোন চিন্তাগুলো আমরা কারা কিভাবে দেখি, এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু যথারীতি দেখলাম যে পুরোদস্তুর একটা লেকচার মেথড এবং অ্যারিস্টটলীয় লেকচার মেথড দীর্ঘ করে এক একটা বিষয় নিয়ে কথা বলছেন, এই থেকে আমি একটু হতচিত হইলাম আর কি। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই সেলিম আল দীন। তো ধন্যবাদ, আপনি আমার একটা বই প্রসঙ্গ তুলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের নাটকে বিপণী বা দেশায়নের এই প্রসঙ্গটা বা এই বইটা। এছাড়াও আমার সেলিম আল দীনকে নিয়ে আরেকটা গবেষণা আছে, সেটি হলো সেলিম আল দীনের উত্তর উপনিবেশী সাহিত্য ভাবনা, যে উনি উনি হচ্ছে সাহিত্যগুলোকে কিভাবে দেখেছেন, হ্যাঁ, বা ওনার সাহিত্যের জায়গা থেকে কিভাবে চিন্তা করেছেন, ঐতিহ্যের জায়গাটাকে উনি কিভাবে তুলে আনতে চেয়েছেন, এই বিষয়ে তার উত্তর উপনিবেশ চর্চা যারা করে, বিশেষ করে আফ্রিকা বা বিভিন্ন জায়গায় সেই একবার সাইট পর্যন্ত, আমি ওখানে দেখাতে চেয়েছি যে সেলিম আল দীন তার কিভাবে হচ্ছে সেই চিন্তাগুলো তুলে এনেছেন। এছাড়াও আমি সেলিম আল দীনকে নিয়ে আমার প্রায় ধরেন ৩০, ৩৫ বা ৪০টার মতো প্রবন্ধ আছে নানা দিক থেকে। সেলিম আল দীনকে আসলে আমি পাঠ করতে চেয়েছি। আমি ২০০১ সালে সেলিম আল দীনের একটা সেমিনারে ছিলাম। তো এটা মহিলা সমিতিতে হয়েছিল, ২ দিন ব্যাপী সেমিনার। সেখানে বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী গবেষকরা এবং যারা সৃজনশীল লেখক তারা এসেছিল, এবং সেই সেমিনারে থেকে আমার মাথার চিন্তাটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং আমার বোধ বুদ্ধি যেন নতুন বা নতুন ভাবে হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছিল বা সেই দিকে গিয়েছিল। তোর পর থেকে আমি তাকে পাঠ করি, তার নাটক দেখি। এর আগেও তার নাটক দেখতাম, নানা কারণে নাটকগুলো ভালো লাগতো। এরপরে আমার পাঠের ধরনটা একটু ভিন্ন হয়ে গেছে, এবং আমি নানা সময়ে দেশে বিভিন্ন জায়গায় বিদেশে প্রচুর প্রবন্ধ লিখেছি সেলিম আল দীনকে নিয়ে, এবং সেলিম আল দীনের নাটকে এক একটা নাটকে নানা দিক থেকে আমার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো যাই হোক, সবাই অনেক দীর্ঘ সময় নিয়েছে, এখন 10টা 50 বাজে, আমি এত সময় নিব না। আমি জাস্ট ছোট করে তার কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, এবং আমি কোনো একটা টেক্সট নিয়ে খুব ডিটেইলিং এ যাব না, যেভাবে চাকা নিয়ে বিশ্লেষণ করা হতো এরকম ডিটেইলিং এ গেলে, তাকে নিয়ে আলোচনা করতে গেলে আজকে সারা রাত চলে যাবে। আমি শুধু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে যাব। প্রথমত, সেলিম আল দীন আসলে কিভাবে কাজ করেছেন আমি 4টা দিক থেকে তার কাজকে বিশ্লেষণ করতে পারি বা দেখতে পারি। একটা হলো তার হচ্ছে ইতিহাস চর্চা, বা তার ইতিহাসের জায়গা থেকে উনি কিভাবে দেখেছেন। 2 নাম্বার হচ্ছে উনি বাংলা যে নাটক, হাজার বছরের যে নাটক ছিল, এই নাটকের কিন্তু তত্ত্বায়ন করেছেন। তত্ত্বায়ন বলতে যেমন দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব, যেটা একটু আগে বললাম। এছাড়া ধরেন নব্য পাঁচালী, যেমন হচ্ছে কথানাট্য রীতি, আর তারপরে হচ্ছে ফোরিয়ালিজম, নিউ এথনিক থিয়েটার, এইভাবে নানা তত্ত্বায়ন করেছেন। এবং ওনার একটা বই আছে আপনার বাংলা নাট্যকোষ, এবং যে নাট্যকোষের মধ্যে প্রায় 556টা নাট্য রীতি বা নাট্য বিষয় বা অন্তর্ভুক্তি করেছেন, প্রায় 550র মতো, এবং দেখিয়েছেন যে মধ্যযুগে আমাদের বাংলা অঞ্চলে কেমন নাটকটা ছিল। এবং থার্ডলি আমি বলবো যে উনি হচ্ছে যে নাট্য এক ধরনের আন্দোলন করতেন, যেটা ঢাকা থিয়েটারকে কেন্দ্র করে, যেটা আপনার গ্রাম থিয়েটারকে কেন্দ্র করে, এবং যেটা উনি বিশ্ববিদ্যালয়ে করতেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যে চেতনাটাকে উনি হচ্ছে এটা ধরে নিব। কারণ আমিও কিন্তু তার এই বোধ বুদ্ধি, তার লেকচার বা তার হচ্ছে সেই সেমিনার দ্বারা আমি হচ্ছে প্রচন্ড প্রভাবিত হয়েছিলাম। তো এই কারণে এটাকেও আমি তার শিক্ষকতাকে আমি এক ধরনের আন্দোলন হিসেবে নিব, আন্দোলন হিসেবে হচ্ছে আমি সেটা নিয়ে থাকি। এবং থার্ডলি হচ্ছে তার নাট্য রচনা এবং অন্যান্য। আমি এই 4টা পয়েন্ট ছোট ছোট করে হচ্ছে আমি কিছু আমার উপলব্ধির কথাটা বলবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কিছু থাকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বা এখনই আলোচনা করতে পারেন। আমার মনে হয় ডান দিক হলে সবচেয়ে ভালো হতো, মুখোমুখি হলে সবচেয়ে ভালো হতো। আহ, তো প্রথমত হচ্ছে যে আমি বেশি সময় নিব না, জাস্ট সর্বোচ্চ 10 মিনিট সময় করা হলো, কারণ এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। আহ, সবারই কাজ আছে, সবারই ঘুম আছে, সেই কারণে বেশি সময় নিব না। প্রথমত হচ্ছে বাংলাদেশের নাট্য চর্চায় সেলিম আল দীন কেন গুরুত্বপূর্ণ। অনেক কারণে সেলিম আল দীন হচ্ছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অনেক নাট্যকারী আছেন, যেমন কিছুক্ষণ আগে আসলো সৈয়দ শামসুল হকের কথা। সৈয়দ শামসুল হক অত্যন্ত সৃজনশীল নাট্যকার, তাকে নিয়ে তার সন্দেহের কোনো অবকাশ নাই। তার পায়ের আওয়াজ পাওয়া যায়, কিংবা ধরেন
নুরুল দিনের সারা জীবন ধরেন বা অন্যান্য নাটকগুলো ধরেন, একসঙ্গে যেভাবে হচ্ছে আমাদের ইতিহাসকে উনি কাজ করেছেন ধরেছেন এবং সৃজনশীল মানে চরিত্রগুলো তৈরি করেছে, সেটা নিঃসন্দেহে ভালো। আমাদের এখানে আব্দুল আল মামুন উনি সমকালকে, সমকালীন মানুষের যে যন্ত্রণাকে, সমকালীন নাগরিক যন্ত্রণাকে উনি যেভাবে তুলে ধরেছেন কিংবা গ্রামীণ যন্ত্রণাকে উনি যেভাবে তুলে ধরেছেন সেটা অসাধারণ। কিংবা ধরেন আমাদের এখানে আপনার মামুনুর রশিদকে ধরেন, মামুনুর রশিদও যেভাবে হচ্ছে সৃজনশীল নাটক রচনা করেছেন সেটা অবশ্যই হচ্ছে তার প্রশংসার যোগ্য। কিন্তু সেলিম এর চেয়েও আরো 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 অনেক ঊর্ধ্বের কাজ করে গেছেন আমাদের এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই মানুষের জন্য। আমি কোন নাট্যকারকেই ছোট করে দেখছি না, প্রত্যেকেই আমি আমি অসম্ভব শ্রদ্ধা করি। কিন্তু সেলিম আলদিন যে কাজটা করে গেছেন সেটা হলো যে উনি বাংলাদেশের বাঙালি জাতিসত্তার, বাঙালি সংস্কৃতির, বাঙালি নাটকের একটা নিজস্ব পরিচয় সৃষ্টিতে তৎপর ছিলেন, যেটা তার ওনার নাট্য রচনার মধ্য দিয়ে, যেটি ওনার হচ্ছে তত্ত্বায়নের মধ্য দিয়ে, যেটি ওনার ইতিহাস চর্চার মধ্য দিয়ে, যেটি ওনার আন্দোলনের মধ্য দিয়ে এবং সামগ্রিক সবকিছুর মধ্য দিয়ে যেই কাজটা উনি হচ্ছে করে গেছেন। এই কারণে আমি তাকে বিশেষভাবে মানে বিশেষ কারণে অন্যভাবে দেখি এবং তাকে আমি মনের অজান্তে কিংবা আমি মনে করি যে আমার এই দেশের জন্য, এই সমাজের জন্য উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার চিন্তাটাকে আমি বই নিয়ে বেড়াই, এই কারণেই আমি হচ্ছে ওনার চিন্তাটাকে বই নিয়ে বেড়াই। যেমন ধরেন আফ্রিকার ধরেন এনএসএ যার বলেন বা হচ্ছে ফ্রান্স ফানু বলেন, নবগীয় থিওঙ্গা, যেমন নবগীয় থিওঙ্গা ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে উনি একসঙ্গে কিন্তু মানে কলোনালাইজেশনকে উনি হচ্ছে একদম রিজেক্ট করে দিয়েছেন। তার ডিকলোনালাইজিং দ্য মাইন্ড আমি আমি দেখিয়েছি প্রবন্ধগুলো বা বিভিন্ন ঘটনাগুলো ধরে ধরে কিভাবে ডিকলোনালাইজিং হচ্ছে ব্যাখ্যা করেছেন। এবং একসঙ্গে কিন্তু উনি হচ্ছে উপন্যাস লিখেছেন, সেই কি হোয়াইট হুইট কিংবা হচ্ছে যে আরো উপন্যাসগুলো হচ্ছে উনি লিখেছেন এবং এগুলোর মধ্যে কিভাবে লিখেছেন যে উপনিবেশটা কিভাবে যন্ত্রণা তৈরি করে এবং কিভাবে আমরা উপনিবেশ থেকে হচ্ছে রিজেক্ট হতে পারি। আমি মনে করি যে সেলিম আলদিনও বাংলাদেশের তেমনই একজন বা তার চেয়েও বড় একজন, যিনি বাংলাদেশের হচ্ছে আত্মপরিচয় নির্মাণে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এবং যার চেতনাটা, যার শিক্ষাটা নিয়ে আমরা প্রত্যেকের স্ব ক্ষেত্রে আত্মপরিচয় নির্মাণে আমরা কাজ করতে পারি, আবার ঐতিহ্যের জায়গা থেকে আমরা নতুন আধুনিক জায়গায় হচ্ছে দাঁড়াতে পারি। যেমন ধরেন আপনার জাপানের লিটারেচার, আপনি জাপানের লিটারেচারে দেখে দেখেন ওখানে একসঙ্গে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার জায়গাটা কিন্তু যুক্ত হয়েছে এবং সেখানে মুরাকামি থেকে শুরু করে অনেক ওখানে প্রজেক্ট হয়েছে, এখানে অঞ্চলের নামকে ভিত্তি করে প্রজেক্ট হয়ে সেই জাপানে হচ্ছে সাহিত্য বা শিল্প চর্চা হয়েছে। বা ধরেন চীনের দিকে দেখেন, চীনের কিন্তু অপেরা, ওরা যে পারফরমেন্স ইয়ের কথা তো মানে সাহিত্যের কথা তো আছে, ওখানে আপনার হচ্ছে পারফরমেন্স অপেরা বা চীনে হচ্ছে আপনার ইয়ে কি বলে, চীনে হচ্ছে অপেরা, এই অপেরাই কিন্তু তার নিজস্বতা বজায় রেখেছে এবং তারা কিন্তু তাদের ঐতিহ্যকে ধরে একটা আধুনিক জায়গায় হচ্ছে পৌঁছানোর চেষ্টা করেছে। তো সেলিম আলদিন কিন্তু মূলত সেই কাজগুলি করেছে। ওনার আমি মনে করবো যে ওনার যে প্রথম যে কাজটা সেটা হলো গিয়ে ইতিহাস। আমি এভাবে যদি এক এক করে ব্যাখ্যা করি, আমাদের এখানে মান্নু ভাই আছেন, মান্নু ভাই হচ্ছে সেলিম আলদিনের বিউপনিবেশায়ন এবং হচ্ছে নিউ এথনিক হেজিমনি নিয়ে ওনার একটা খুব নাম করা বেশ ভালো প্রবন্ধ আছে যেটা শিল্পকলায় পাঠ হয়েছিল এবং আমরা সবাই খুবই উচ্ছ্বসিত, প্রশংসা করেছি এবং আমরাও তার এই চিন্তাধারা অত্যন্ত মানে আমরা এই হয়েছি। বিউপনিবেশন নিয়ে উনি অনেক কথা বলবেন। আমি যে জায়গাগুলো বলবো সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে সেলিম আলদিনের হচ্ছে ইতিহাস, ইতিহাসের অবলুপ্তিকরণ। ব্রিটিশরা এই দেশে তাদের শাসন ব্যবস্থা শুরু করে প্রথমে তারা হচ্ছে মানে যেটা করেছে যে ইউরোপিয়ান শিল্প সাহিত্য তত্ত্ব এইভাবে এই দেশে তারা আরোপ করেছে এবং ইতিহাসকরণও কিন্তু তারাই করেছে, অর্থাৎ তাদেরই প্রতিনিধিরা ইতিহাস করেছে এবং বলেছে যে কলকাতার ডোমতলায় লেবেদেবের মধ্য দিয়ে বাংলা নাটকের শুরু। সেলিম আলদিন তার মধ্যযুগের বাংলা নাটক এই আহ গবেষণা গ্রন্থে দেখিয়েছেন যে এই চিন্তাটা বা এই তত্ত্বটা সম্পূর্ণ ভুল। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি আরো বলবো, আমি কি বলে যাব, আমি আর হচ্ছে যে এখন 57 বাজে, আমি আর সর্বোচ্চ 7 মিনিট সময় নিব আর। হ্যাঁ টুলু, কথা হ্যাঁ টুলু, কথা শুনতে পাচ্ছি। আয়োজকরা সম্ভবত আচ্ছা ঘুমিয়ে গিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আপনি আচ্ছা একাই শুধু হ্যাঁ জেগে আছি আচ্ছা না ঠিক আছে, হচ্ছে আমি আমার সবকিছু কথা কিন্তু বলছি। না, মানে শুনতে ধরেন পাচ্ছি দোকানও আমরা। বন্ধ করে ফেলতে পারে। না মানে আমি আচ্ছা এটা আছি হচ্ছে আছি আছি কাউকে আছি দেখানো যাচ্ছে না তো, আপনার জন্য না কথা বলতে কষ্ট হচ্ছে, মান্নু, তোমার বুঝতে কথা পারছি। শোনার কারণ জন্য আয়োজকরা আচ্ছা আয়োজকরা হচ্ছে আচ্ছা নিজেরাই আমি নিজেদের দোকান বন্ধ করে খেতে গেছেন, বুঝছেন আবু সাইদ? হ্যাঁ, আচ্ছা খুব আমি যাই হোক, দুঃখজনক। আমি খুব হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আচ্ছা বলেন খুব বলেন, আমি শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা আমি খুব ছোট করে বলে যাচ্ছি। তো
সেলিম আল দীন তার যে মধ্যযুগের বাংলা নাট্য, এই বাংলা নাট্য হচ্ছে তার গবেষণার মধ্য দিয়ে দেখেছেন যে বাংলা নাটক হাজার বছরের, এবং উনি এই গবেষণাটা করেছেন সত্য, কিন্তু এই কথাটা কিন্তু অনেকেই কম বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবন্ধে ছোট ছোট পাদটিকায় কিন্তু এই কথাটা অনেকদিন আগেই থেকে বলে আসছিলেন, কিন্তু সেলিম আল দীন প্রথম একাডেমিকলি গবেষণা করে এটা প্রমাণ করে দিয়েছেন যে বাংলা নাটক হাজার বছরে, মানে সেই সেই ইয়ের মধ্যে কি বলে, সেই হচ্ছে ভরতমুনি নাট্যশাস্ত্রে ঊর্ধ্বমাগধী নামে যে নাট্যরীতি পাওয়া যায় সেটা আমার এই বাংলা অঞ্চলে, কিংবা চর্যাপদের মধ্যেও নাট্যরীতি পাওয়া যায়, নাট্যরীতির যে কথা বলা হয় নাচন্তি বাজিল গান্ধী দেবী, সেটাও আমাদের। এবং আমাদের যে মঙ্গল কাব্যগুলো, এটাও কিন্তু আমাদের নাটক। ইউরোপিয়ানরা তারা থিয়েটার চর্চা করে, থিয়েটারে যে বেস মূল দর্শক বা মঞ্চ বা একটা উপস্থাপন থাকবে, এইটা কিন্তু হাজার বছর ধরে আমাদের বাংলার মধ্যে ছিল। তারা বলে থিয়েটার, আর আমরা পালা, জারি, আমরা কীর্তন, পাঁচালী, এইসব আমাদের নানা আঙ্গিক বা নানা ঢঙ্গের মধ্যে কিন্তু এই সাহিত্যটা ছিল। তো সেলিম আল দীন এই ইতিহাস, যে উপনিবেশের ইতিহাস, এটাকে রিজেক্ট করে উনি হাজার বছর ইতিহাসকে জারিত করতে চাইলেন। দ্বিতীয়ত হচ্ছে তত্ত্বায়ন, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কথা বলতে গেলে প্রচুর সময় লাগবে। সেটা হলো যে তার বিশেষ করে আমি উল্লেখ করব যে তার মধ্যযুগের বাংলা নাট্য যে পরিভাষা কোষ, সেই পরিভাষা কোষটা আসলে আমাদের বাংলা নাটকটা কেমন এবং বাংলা নাটকের রূপরীতিগুলো কেমন, তার একটা চরিত্রায়ন এবং তার একটা চিন্তায়ন উনি হচ্ছে এই তার মধ্যে করেছেন। এবং তার গ্রাম থিয়েটার আন্দোলন এবং নাট্য রচনা, বিশেষ করে নাট্য রচনার মধ্যে যা তার প্রথম দিকে আমাদের 1971 বা 72 থেকে আমাদের স্বাধীনোত্তর যে নাট্য চর্চা, আমাদের কিন্তু 1980 সাল পর্যন্ত আমাদের নাট্য চর্চায় সাধারণভাবে ওই অর্থে কিন্তু কোন নাট্যকারের মধ্যে হচ্ছে ঐতিহ্য পূজার প্রবণতা ছিল না। ওই সময় যেমন নাগরিক নাট্য সম্প্রদায়ের তারা বাকি ইতিহাস করতো, এবং যেগুলো হচ্ছে বাদল সরকার বা হচ্ছে ব্রেকটিও বা হচ্ছে আব্দুল আল মামুনের নাটকগুলো বা হচ্ছে আমাদের এইখানে মমতাজউদ্দিনের নাটকগুলো, যে আমাদের মধ্যযুগীয় যে সংস্কার, ডক্টর এনামুল হকের নাটকগুলো মধ্যযুগীয় যে জীবন সংগ্রাম, এগুলো কিন্তু সেলিম আল দীন কিন্তু সেই সময়তেও মূলত আপনার মুনতাসির লিখলেও বা জন্ডিজ বিদ্যুৎ বেলুন লিখলেও কিংবা ধরেন সংবাদ কার্টুনের মধ্যে লিখলেও তার কিন্তু এক ধরনের ঐতিহ্য সংশ্লিষ্টতার প্রবণতা ছিল। তার আমরা প্রথম ঐতিহ্য সংশ্লিষ্টতার প্রমাণ পাই হচ্ছে শকুন্তলা নাটকের মধ্যে, এবং এর মধ্য দিয়েই মূলত হচ্ছে আসলে তার হচ্ছে ঐতিহ্যের কাছাকাছি মোটামুটি ফেরা। তো এইখানে এসে শকুন্তলার এখানে এসে আমরা একটা কথা বলতে পারি যে উনি কিভাবে উপনিবেশের যে ইউরোপিয়ান থিয়েটার তত্ত্ব, এটাকে রিজেক্ট করা শুরু করেছে। ইউরোপে মূলত হচ্ছে নাটক হতে হলে যেটা হয় যে প্রথমত যেটা থাকতে হয় সেটা হলো যে ঐক্য থাকতে হয়, মানে ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ স্পেস এবং ইউনিটি অফ মানে এ থাকবে। ইউনিটি ছাড়া হচ্ছে নাটক, মানে গ্রিক নাটকগুলো মানে সকালে শুরু হতো বিকালে শেষ হতো, ঐক্য থাকবে। তো সেলিম আল দীন দেখালেন যে নাটকের মধ্যে ঐক্য কোনো প্রয়োজন নেই। বাংলা নাটকে হাজার বছরের এই বাংলাদেশের ভূখণ্ডের নাটকে কোনো ঐক্য ছিল না। এবং উনি দেখলেন যে কালিদাসের যে শকুন্তলা কোনো ঐক্য নাই, স্বর্গ মর্ত পাতালের কাহিনী আছে। এবং এইভাবে উনি বিষয়টাকে কালিদাসের শকুন্তলায় উনি শকুন্তলা রাখলেন না, উনি নতুন আরেক শকুন্তলায় গেলেন বটে, কিন্তু উনি হচ্ছে এমন ভাবে ইউরোপিয়ান তত্ত্বকে মানে অগ্রাহ্য করা শুরু করলেন, প্রথমে ঐক্যরীতির দিক থেকে, তারপর ধীরে ধীরে হচ্ছে দ্বন্দ্ব সংলাপ এবং লেখার অঙ্করীতি এবং দৃশ্য বিভাজন রীতি এবং মঞ্চ রীতি, প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইউরোপিয়ান জ্ঞান তত্ত্বকে অস্বীকার করলেন। তো উনি কীর্তন খোলায় এসেই মূলত হচ্ছে প্রথম বিউপনিবেশায়ন আমরা যাকে বলি, উপনিবেশের যে আরোপিত জ্ঞান তত্ত্ব, উপনিবেশের যে স্থাপিত প্রতিষ্ঠিত জ্ঞান তত্ত্ব, সেটাকে রিজেক্ট করা শুরু করলেন। তারপর কেরামত মঙ্গলে এসে হচ্ছে মঙ্গল কাব্যের, আমাদের মধ্যযুগে যে মঙ্গল কাব্য ছিল, মঙ্গল কাব্যের যে স্বর্গ বিভাজন, সেই স্বর্গ বিভাজন নিয়ে আসলেন। হাত হদায় এসে উনি একটা বাঙালি মানে আঞ্চলিক জীবনকে কিভাবে হচ্ছে, মানে আঞ্চলিক জীবনকে প্রান্তিক জীবনকে কিভাবে হচ্ছে মহাকাব্যিক বিস্তারে নিয়ে যাওয়া যায় সেই নিরীক্ষা করলেন। আর চাকার কথা তো কথাই হলো, চাকার মধ্যে আমি দুইটা পয়েন্ট এখানে উল্লেখ করব। এক নাম্বার হচ্ছে চাকা কিন্তু মধ্যযুগে যে আমাদের বাংলা অঞ্চলে কথকতা রীতি ছিল, উনি কিন্তু এই কথকতা রীতিটাই হচ্ছে মডার্নাইজ করেছেন, নাম দিলেন কথানাট্য রীতি। এবং এখানে আরেকটা জিনিস উনি স্থাপন করলেন, রচনা রীতির দিক থেকে উনি হচ্ছে একদম ইউরোপিয়ান যে অঙ্ক বিভাজন রীতি, যে নাটক হইতে হলে মানে 5টা অঙ্ক থাকতে হবে, সেই গ্রিক রীতি, যে অঙ্ক বিভাজন রীতি, প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক বা এভাবে অঙ্ক বিভাজন বা ইন্ট্রোডাকশন, হ্যাঁ, রাইজিং অ্যাকশন, গ্রোথ অফ অ্যাকশন, এইসব জিনিস উনি হচ্ছে একদম ভেঙে দিলেন। বললেন যে আমাদের বাংলা অঞ্চলে যে লেখার ধরন, তাতে কখনোই হচ্ছে ইউরোপিয়ান এই অঙ্ক রীতি, এই ধরনের অঙ্ক রীতি ছিল না। উনি আদর্শকে স্থাপন করলেন কথা শরীর সাগর, যেখানে লম্বক তরঙ্গ দিয়ে বিভিন্ন বিষয় অনুসারে হচ্ছে বিভাজন করলেন। এবং এখানে এসে এই চাকাতে উনি প্রথমে শুরু করলেন যে বিরাম চিহ্ন পরিত্যাগ করা। এবং এই চাকার মধ্যে উনি হচ্ছে মানে এটা রীতির জায়গা থেকে, এখানে চরিত্রের জায়গা থেকে, ফিলোসফিক্যাল জায়গা থেকে
বর্ণনার জায়গা থেকে উনি হচ্ছে ইউরোপকে সমস্ত ভাবে হচ্ছে উনি এটা পরিত্যাগ করলেন। এই জন্য চাকা নিয়ে বিতর্ক হলো। উনি বললেন আমার চাকা কেউ যদি উপন্যাস বলে তাহলে আমি হচ্ছে আমার কষ্ট লাগবে না, চাকা কেউ যদি কাব্য বলে তাহলে কষ্টকর লাগবে না, চাকাকে যদি এই বলে সেই বলে কষ্ট লাগবে না। অর্থাৎ চাকাকে যে যেভাবে নিতে পারেন, অর্থাৎ উনি ওনার নিজের জায়গা থেকে এক ধরনের উপনিবেশকে পুরোপুরি রিজেক্ট করলেন। তারপর ওনার জৈবতী কন্যা নাটকের মধ্যে, জৈবতী কন্যা মন এবং খরগোশ নাটকের মধ্যে উনি হচ্ছে বাংলার অভিনয় রীতিকে নিরীক্ষণ করলেন। আমাদের এই যে ফাহমিদা ম্যাডাম বললেন যে হাকেম আলী গায়েনকে উনি নিয়ে এসেছিলেন। হ্যাঁ, উনি হচ্ছে বাংলার যে অভিনয় রীতিটা, উনি একটা মানে সেই নন্দিকেশ্বরের অভিনয় দর্পণ অনুবাদও করেছেন এবং বাংলা নাট্য রীতি কিভাবে হতে পারে উনি পালাকারদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে বাংলাদেশে হাজার বছর ধরে যে এই বাংলা সমুদ্র উপকূলবর্তী একটা ভূখণ্ড, এখানকার অভিনয় রীতি ছিল বর্ণনার মধ্য দিয়ে, নৃত্য গীত এবং বর্ণনা, এবং বর্ণনাটাও নানা রকমের হয়। এই জন্য উনি হচ্ছে অভিনয় রীতির মধ্যে হচ্ছে উনি পাশ্চাত্যের যে চরিত্রাভিনয় রীতি সেই রীতিকে ভেঙে দিয়ে হচ্ছে বর্ণনাত্মক রীতি নিয়ে এসেছিলেন। এবং প্রাচ্যের মধ্যে উনি হচ্ছে সেই আমাদের আমাদের যে বাঙালির নিজস্ব দর্শন সেই জায়গাগুলো প্রতিস্থাপন করলেন এবং উনি ধীরে ধীরে উনি হচ্ছে যে ইউরোপের যে দ্বন্দ্ব নির্ভর নাটকগুলো এই উনি এইটাকে পরিত্যাগ করে আমাদের যে ব্যাখ্যা নির্ভর বোধ বুদ্ধি, উনি যে ইউরোপের যে সংলাপ অর্থাৎ কলম দিয়ে লিখতে হবে এরকম সংলাপ যে তৈরি করা হতো, উনি এটাকে পরিত্যাগ করে আমাদের যে রীতিগুলো আমাদের মতো করে সংলাপ বা আমাদের মতো করে উনি সংলাপ শব্দটা ব্যবহার করতেন না, বলতেন উক্তি প্রত্যুক্তি, এইভাবে হচ্ছে উনি তৈরি করলেন। এবং অঙ্ক বিভাজন রীতি পুরা দস্তর বাদ দিলেন এবং দৃশ্য যে ইউরোপিয়ান যে সিনারিও বলে সেই সিনারিওকে উনি পুরাপুরি ত্যাগ করলেন। যে আমাদের ফাহমিদা ম্যাডাম বললেন যে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত প্রবন্ধ আছে রঙ্গমঞ্চ, উনি এই রঙ্গমঞ্চকে অত্যন্ত পছন্দ করতেন প্রবন্ধ রীতি, এবং সেখানে আমাদের বাংলা উপস্থাপন রীতি কিভাবে হয় সেই জিনিসটা হচ্ছে উনি নিয়ে আসলেন। তো ধীরে ধীরে আপনার বনপাংশুলের মধ্যে হচ্ছে পুরো দস্তর পাঁচালী রীতিতে উনি ফেরত গেলেন এবং আধুনিক পাঁচালী রীতি, এবং যেখানে এসে কথা পদ বোলাম ইত্যাদি বললেন এবং নিমজ্জনে এসে যে বাংলা নাটকটা বিশ্বের দরবারে কিভাবে দেখানো যায় সেই জায়গাগুলো নিরীক্ষণ করলেন এবং ধাবমানের মধ্য দিয়ে আমাদের প্রান্তিক জীবন আমাদের চরিত্রগুলো কেমন হতে পারে সেই জিনিসগুলো হচ্ছে উনি নিরীক্ষা করলেন। তো এইভাবে সেলিম আল দীনের তার আমৃত্যু তার কাজগুলো উনি করে গেছেন এবং ওনার এই কাজগুলো আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ এই বাংলাদেশি তরুণদের জন্য, তারুণ্যের জন্য একটা শিক্ষা। কিভাবে আমরা আত্মমর্যাদায় দাঁড়াতে পারি, কিভাবে আমরা, ওনার একটা কবিতার লাইন আছে, সেলিম আল দীন প্রায় বলতেন যে ঘরের আমি হতে পারিনি পরের দুরাশায়, পর আমাকে গ্রহণ করেনি ঘরের আমি নই বলে। অর্থাৎ উনি চাইতেন যে আমরা ঘরের হই এবং আমার হাজার বছর ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা সেই বিশ্বের দরবারে বিশ্বে যেভাবে কথা বলে সেভাবে কথা বলি। তার মানে উনি কিন্তু অতীতে ফেরত যেতে চান নাই, উনি চাইছেন সমকালীন বৈশ্বিক মানদণ্ডে বৈশ্বিক জায়গায় দাঁড়িয়ে নিজের মতো করে নিজের আত্মমর্যাদায় কথা বলা। তো এই কারণেই আমরা আসলে সেলিম আল দীনকে শ্রদ্ধা করি এবং সেলিম আল দীনকে ভালোবাসি এবং সেলিম আল দীনের শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব, কাজ করব। তো এই হলো আমার সংক্ষিপ্ত কথা। আহ আপনার আমি কোনো টেক্সট ধরে বা কোনো টেক্সটের একদম ডিটেলিং এ যেহেতু চাকা আলোচনা হয়েছে, প্রত্যেকটা টেক্সটের মধ্যে উনি একইভাবে ওনার বিষয়বস্তুর জায়গা থেকে ঐতিহ্যকে ধরেছেন, চরিত্রগুলো নির্মাণ করেছেন অত্যন্ত মানে মডার্ন চরিত্র, এবং উনার হচ্ছে বর্ণনাগুলো উনি দেখেছেন, উনি হচ্ছে দৃশ্যকাব্য লিখেছেন বেসিক্যালি, কিভাবে মঞ্চে উপস্থাপন হবে সেই জায়গাগুলো। এবং উনি আধুনিকতাকে পছন্দ করতেন, তবে আধুনিকতা বলতে ইউরোপিয়ান এনলাইটমেন্টের সময় সৃষ্ট বা হচ্ছে ওদের যুক্তি এবং শিল্প বিপ্লবের ফলে তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গাগুলো যে তৈরি হয়েছে, উনি আধুনিকতাকে ইউরোপের অনুকরণকে দেখতেন না। উনি বলতেন যে আধুনিকতা মানে হচ্ছে সর্বগ্রাহিতা, এবং বলতেন আধুনিকতা মানে হচ্ছে মানে আপনার হচ্ছে মানে কি বলে মানে সৃষ্টিশীল নির্বাচন। এইভাবে দেখতেন যে যে চিন্তাগুলো মানে সাধারণ চিন্তার থেকে উঁচু মার্গের হবে, যার বোধ বুদ্ধি অনেক সাবলিমেটিক জায়গায় থাকবে, সমুন্নত জায়গায় থাকবে, তার ভাষা গঠন জীবনবোধ এবং সবার জন্য যেটা প্রযোজ্য হবে, এই জায়গাগুলোকে হবে আধুনিক। আধুনিক মানে ইউরোপের মতো হচ্ছে অঙ্ক বিভাজন করে লেখা না, আধুনিক মানে ইউরোপের মতো হচ্ছে শুধুমাত্র ব্যক্তি আত্মপ্রচার করা না, আধুনিক মানে হচ্ছে যে ইউরোপিয়ান সেই কি উপন্যাসের কলা কৌশলের মধ্যে ঢুকানা, বা হচ্ছে সেই আপনার রেবো বদলেয়ার বা তাদের মতো হচ্ছে মানে ব্যক্তিক জীবন ব্যক্তিক মানে ব্যক্তিক বোধগুলো শুধু প্রকাশ করে না, যার মধ্যে জীবন চিন্তা থাকবে, সমাজ ভাবনা থাকবে, মানুষ থাকবে, এক ধরনের মানে অদ্বৈত মার্গিক উপলব্ধি যার মধ্যে থাকবে, সেটাকেই হচ্ছে উনি আধুনিকতা বললেন। এবং এইভাবে উনি 200 বছরের বাঙালি জীবনে যে ইউরোপিয়ানরা শাসন করে যে স্বকীয়তা নষ্ট করে দিয়েছে সেই স্বকীয়তার জায়গা থেকে উনি ফেরত আনতে চাইলেন। তো সেলিম আল দীনকে আমরা শ্রদ্ধা করি, সেলিম আল দীন বেঁচে থাকুক বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, বাংলা নাটকে।
ওনার নাটকগুলো বর্তমানে অনেকে করতে গিয়ে অনেকে মানে করে বলে যেগুলো করতে কঠিন, সেগুলো ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু তার নাটকগুলো একটা শিক্ষা, যে শিক্ষা নিয়েই বাঙালি মূলত আত্মমর্যাদায় দাঁড়াতে পারে। তো এই হলো আমার মোটামুটি একটা অবজারভেশন। সবাই ভালো থাকবেন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।